আসসালামু আলাইকুম। আমি আমি জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলবো, জাতি আপনারা শুনবেন এবং বিবেক দিয়ে বিচার করবেন। আমি নিজে সাক্ষী। আমার অটো গাড়ি ছিল আজ থেকে 1-1.5 বছর আগে। আমি নিজে বাংলাদেশের বেশ কয়েকটা ক্লিনিক আছে, ভুয়া ক্লিনিক। যে সমস্ত ক্লিনিকে সাইনবোর্ড থাকে, উচ্চ ডক্টরদের নাম থাকে, সব কিছু থাকে, মাইকিং করা হয় শুক্রবারে সমস্ত গ্রামের রোগীগুলো দেখবে ফ্রি অথবা 10 টাকা ভিজিটে। এইভাবে বিজনেস করতেছে। আমার তানোর থানায় বেশ 8 থেকে 10টা ক্লিনিক আছে। যে ডাক্তারগুলো রাজশাহী থেকে তানোরে আসতে প্রায় 1 ঘন্টার সময়ের দরকার থাকে, আর যে ব্যক্তি সরকারি চাকরি করেন বিশাল দায়িত্ব নিয়ে একটা মেডিকেলে, তখন রাজশাহী থেকে তানোরে আরও একটা ক্লিনিকে প্রাইভেট চিকিৎসার জন্য যান কীভাবে? ওই ডাক্তারের নাম বেচছে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ চেম্বার দিয়ে। এই যে আমরা বাংলাদেশবাসী এই যে ভুয়া ডাক্তারের পাল্লায় পড়ে থাকি এবং 10 টাকার চিকিৎসা 500 টাকা পর্যন্ত ব্যয় করি। এখন 10 টাকায় জ্বর ভালো করেছি আগে, এখন একটু জ্বর হলে 500 টাকায়ও কুল পাই না। এখানে আমার একটা কথা, আমাদের উপর যে কসাইগিরি, চিকিৎসকবৃন্দকে আমরা দোষারোপ করি না। চিকিৎসকবৃন্দ তো ওরা দক্ষতা অর্জন করেছে। যা পীর সাহেবের কাছে আল্লাহর ওলিকে আল্লাহ দেননি, যা একজন ডাক্তারের মধ্যে আছে। একজন ডাক্তার হাড় ভেঙে গেলে জোড়া দিতে পারেন, আল্লাহর ওলিরা কিন্তু জোড়া দিয়ে দেন না। আচ্ছা, তাহলে ডাক্তার জীবন বাঁচানো একটা কি আমাদের জীবন বাঁচায়, ডাক্তারের ওসিলায় আমাদের জীবন বাঁচায়। আর সেই ডক্টরকে নিয়ে ব্যবসা বিজনেস যারা করতেছে, আমাদের বর্তমান বাংলাদেশ রাষ্ট্রপ্রধান যে ব্যক্তি দেশপ্রেমিক জনদরদি যদি হয়ে থাকেন, এদিকে একটু দৃষ্টি দিবেন। আমরা জনগণ চিকিৎসার বিষয় নিয়ে গরিবরা অবহেলিত এবং কসাইয়ের মুখে থাকি, দালালের মুখে থাকি সর্বক্ষণ। আপনারা এটা জাস্টিফাই করে দেখতে পারেন। আমার একটা কথা যদি মিথ্যা হয় উপযুক্ত বিচার করবেন। আচ্ছা, সৌদি আরবের মতো উপেন আমাকে জুম্মার নামাজের শেষে ফাঁসি দিবেন গাছের মধ্যে উপেন, যদি আমার একটা কথা বিধি বিধানের বাইরে থাকে। আপনি ঢাকা মেডিকেল আপনার পাশে, এদিকে ঢাকা মেডিকেল আপনার পাশে, ঢাকা মেডিকেলে দেখে আপনার কোনো সময় অবহেলিত হয়েছে? হ্যাঁ, আমি ঢাকা মেডিকেলে আমি প্রায় সময় যাই। আমি বেওয়ারিশ রোগী দেখতে যাই একমাত্র। আমি যেমন বেওয়ারিশ, ঢাকায় কয়টা বেওয়ারিশ রোগী কোথায় ওই পুলিশেরা নিয়ে যায় ভর্তি করে, আর দেখতে কেউ যায় না। ফলে গুয়ে মুতে পড়ে থাকে অপরিষ্কার। আমি এই রাস্তার থেকে যে ব্যানারগুলো গাছ থেকে টাইনা ছিঁড়ে নিয়ে যে ওদেরকে গুমতলা কাপড়গুলো চেঞ্জ করি। সম্ভব হলে আমার ভিক্ষা করার টাকার থেকে, টুকাইয়ের টাকার থেকে 10 টাকার আঙ্গুর কিনে নিয়ে যারা মুখে খাইতে পারে তাদেরকে একটা করে ফল ধরে দিই। আর আঞ্জুমান মফিজুল ইসলামের কাছে আমি আবেদনপত্র নিয়ে যাই যে বেওয়ারিশ রোগী আছে, এদেরকে একটু ওষুধ তখন তারা দেয়। আমি এই চেষ্টাটা করি এবং করে থাকি। আমি অনেক সময় ঢাকা মেডিকেলে আমার আর্থিক অবস্থার কারণে আমি যাইতে পারি না। একটা মেডিকেলে 10টা রোগী দেখতে গেলে পকেটে 500 টাকা থাকতে হয়, সেই জন্য আমি এখন বেশি যাইতে পারি না। এখানে আমার একটা প্রশ্ন আছে, এখানে অনেক ভ্রাম্যমান, যেমন আপনি বলছেন 4 থেকে 6 লক্ষ ভ্রাম্যমান মানুষ আছে। তারা যে আইডি কার্ড নেই, তাদের কাছে কোনো কাগজপত্র নেই, তারা গেলে তাদের চিকিৎসা করে না। সেটা এই দেখেন, এই দেশ জন্ম হয়েছে আজকে 53 বছর, এই বাংলাদেশের নাম হয়েছে, কিন্তু এমন কোনো রাষ্ট্রপ্রেমিক, এমন কোনো জনদরদি আমি এ পর্যন্ত দেখিনি। যে আমরা ভাষ্যমান সারা বাংলাদেশে, আমাদের জন্ম নেওয়াই অপরাধ। এদেশে আমাদের জন্ম নেওয়াই অপরাধ। 4 লক্ষ ভাষ্যমান মানুষ আছি, কোনো দেশদরদি, কোনো জনদরদি এদের কথা কোনোদিনও বলেন নাই। আসেন, যদি বলে থাকেন আমার সামনে আসেন, কেমনে বলছেন? আর 18 সালে রোহিঙ্গা বাংলাদেশে মায়ানমার থেকে প্রবেশ করলো, আলোড়ন সৃষ্টিকারী তুলপাড়, সারা পৃথিবীর থেকে ভিক্ষা আইনে ঝোলা ভরে ফেলালেন। আর আমাদের কথা কেউ বললেন না। এই যে 4 লক্ষ মানুষ আমরা ভাষ্যমান রাস্তায়, আপনাদের জন্ম নেওয়াটাই পাপ। আমাদের এই দেশে কি জন্ম নেওয়া পাপ? আমাদের কথা কোনো দেশপ্রেমিক, কোনো রাষ্ট্রপ্রেমিক বলবেন না, আমাদের সদ্গতি করবেন না। আমাদের কর্মসংস্থান, বাসস্থান দিলে আমরা তো রাস্তায় অবৈধ কাজের সাথে কেউ লিপ্তও থাকতো না। ছিন্নমিল বলে কি, আমরা কি ছিন্নমিল হিসাবে জন্ম নিছি? কেন ছিন্নমিল হলাম? রাষ্ট্রপ্রেমিক, দেশপ্রেমিকের